সীমানা জটিলতায় পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের সময় শেষ হচ্ছে আজ। নির্বাচন কমিশনে এ পর্যন্ত আবেদন জমা পড়েছে ৫০০-র বেশি। গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশ করে ইসি। সেখানে সাঁথিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা ১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা মিলিয়ে পাবনা ২ আসনের সীমানা চূড়ান্ত করা হয়। পরে একটি রিটের শুনানি শেষে পাবনা ১ থেকে বেড়ার ৪টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা ২ এর সঙ্গে যুক্ত করা সংক্রান্ত গেজেটের অংশটুকু আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করে হাইকোর্ট। এরপর ইসির দেয়া সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করে দেয় সর্বোচ্চ আদালত। এমন প্রেক্ষাপটে এলো পাবনা ১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন স্থগিত করা হয়েছে কিনা আমি জানি না। বলা হয়েছে যে নির্বাচন সংশ্লিষ্ট সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হবে, সেটা মাননীয় আদালত যেভাবে সিদ্ধান্ত দিবেন সেটা। এদিকে প্রার্থিতা ফিরে পেতে আপিলের শেষ দিনে শুক্রবারও আবেদন করেন অনেকে। ৫,৮০০ দিয়েছি, তার থেকে ১০ জন থেকে ওনারা প্রথমে ৪ জন বলল, পরে ৭ জন বলল, তাদের জন্য আমার বাতিল করে দিবে, এটা কি ফেয়ার হলো? আমি তো বড় কোনো মামলার কোনো আসামি ছিলাম না, আমার নামে হাজার কোটি টাকার কোনো ঋণের কোনো ইয়া নাই। প্রশাসন একদিকে হেলানো অবস্থায় আছে, আর কতদূর কি হবে আল্লাহ জানে। আমরা চাচ্ছিলাম যে একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হইল, এখানে সবার নির্বাচনে অংশগ্রহণের একটা ভালো সুযোগ থাকবে, কিন্তু এই বর্তমান যে পরিস্থিতি সেখানে আসলে এরকম পরিবেশ আছে বলে আমরা মনে করতেছি না। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত বৈধ প্রার্থী ১,৮৪২ জন। যাচাই বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তারা। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, যে হারে রাজনৈতিক ব্যক্তিদের উপর হামলা ও খুনের ঘটনা ঘটছে, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা টার্গেট হচ্ছেন, তা উদ্বেগজনক। তার অভিযোগ, সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দেন ফখরুল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলে না বলেও মনে করেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না, কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। টাঙ্গাইলে তারেক রহমানের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তার ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত সদস্য ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকালে মাওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণ ও সদ্য প্রয়াত কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাড়িসহ সম্ভাব্য কর্মসূচি স্থল পরিদর্শন করা হয়। এ সময় ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ দলের শীর্ষ পর্যায়ের নেতারা। এক বছরে যদি সব সংস্কার হয়ে যেত, তাহলে নির্বাচিত সরকারের মেয়াদ ৫ বছর থাকতো না, এমন মন্তব্য করেছেন পরিবেশ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকার যে কমিশনগুলো গঠন করেছে সেগুলোর বেশি সবকটাই কিন্তু নাগরিক সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি লোকদেরকে নিয়ে কিন্তু সংস্কার কমিশন হয় নাই। আমাদের সময়টা তো অল্প সময়ের মধ্যে কোনগুলোতে আমরা ফোকাস করব এটা চিন্তা করেই ৬টা কমিশনের রিপোর্ট নিয়ে জুলাই সনদ হয়েছে। গণতন্ত্রে ক্ষমতার রাজনীতিতে নির্বাচনী জোট একটি প্রচলিত চর্চা। বহুদলীয় গণতন্ত্রে বহু দলের উপস্থিতি অপরিহার্য। তবে জোট ভোটের খেলায় নিবন্ধন সর্বস্ব অনেক দলের অস্তিত্বই হুমকির মুখে। নির্বাচন কমিশন কঠোর হওয়ায় আরও বিপাকে এসব দল। অন্যদিকে ক্ষমতার রাজনীতির স্বাদ নিতে নিজ দল ছেড়ে অনেকেই যোগ দিচ্ছেন বড় দলে, আবার দল বিলুপ্ত করে যোগ দেওয়ার ঘটনাও ঘটছে।
নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরাও, যদিও বড় দলগুলোর দায়িত্বহীন চর্চাকেও দায় দিচ্ছেন তারা। নিবন্ধন আছে, প্রতীক আছে, কিন্তু ভোটার নেই। দেশে নিবন্ধিত এমন রাজনৈতিক দলগুলোর প্রতীক নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে মাঠে নামে ডিবিসি নিউজ। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 59টি। হাতে গোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ দলের প্রতীকই চেনেন না সাধারণ ভোটাররা, চেনেন না এসব দলের শীর্ষ নেতাদেরও। অনেকে বিএনপির সাথে আছে বা জামাতের সাথে আছে, তারা ওই এক কেন্দ্রিকের দিকে আবার চলে যাচ্ছে, যা কিনা এই মানে ভবিষ্যৎ রাজনীতির জন্য ঠিক না। কাদের দল বা কারা এই মার্কাগুলো ক্যারি করে এটা আমরা জানি না। প্রতীক সবগুলোই চিনি, কিন্তু এটা কোন দলের কোন প্রতীক এটা আমি চিনি না। জনগণের জন্য গড়ে ওঠা রাজনৈতিক দল যুগ পার করেও গড়ে তুলতে পারছে না নিজেদের দলের জনসম্পৃক্ততা। নেতাকর্মী তো দূরের কথা, এমনকি তাদের দলের নিজেদের প্রতীকও চেনাতে পারছে না অনেক দল। তাহলে কি নির্বাচন এলেই জোট করতে গঠন করা হয় এ সকল দলগুলোকে? নিবন্ধিত দলগুলোর একটি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, প্রতীক ছড়ি। 2000 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেও নিবন্ধন পায় 2013-তে, অথচ 25 বছরেও ন্যূনতম জনভিত্তি পায়নি দলটি। একই অবস্থা বাংলাদেশ জনতা পার্টি, রিপাবলিকান পার্টি সহ আরও অনেক দলের। এর মধ্যে অনেক দলের কার্যক্রম প্রায় বিলুপ্তির পথে। একটা রাজনৈতিক দল তার কর্মকাণ্ডের ভিতর দিয়ে দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে। প্রতীক তখনই পরিচিত হবে যখন একটা রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সারা দেশে পৌঁছে যাবে, তখন কিন্তু মানুষ প্রতীকটাকে চিনবে। নিজস্ব প্রতীকে নির্বাচন করার তো কিছু ঝুঁকি আছে। ইলেকশন কমিশন আপনাকে একটা আলাদা একটা প্রতীকও দিয়েছে, আর নিজস্ব প্রতীক বাদ দিয়ে অন্য মার্কা নেই, এগুলো দলের অন্য নেতা কর্মীদের মধ্যে একটা হতাশার জায়গাটা তৈরি করে। নিবন্ধন সর্বস্ব এসব দলের কোনো ভবিষ্যৎ দেখেন না রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি বড় দলগুলোর দায়িত্বহীনতা এবং ইসির কঠোরতায় বহুদলীয় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলেও মনে করছেন তারা। এসব দলগুলো যখন আপনি বড় দলের নেতা, বড় প্রধান নেতা আরেকটা দলে যোগদান করে এমপি হওয়ার চেষ্টা করছেন, তখন তো তার দলটা, তার প্রতীকটা একটা হারিয়ে যায়। নির্বাচন বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, নির্বাচন কমিশন কি শুধু নিবন্ধন বিতরণকারী সংস্থা? আর ছোট দলগুলো কি জনগণের প্রতিনিধি নাকি নির্বাচনী অঙ্কের অংশ? আমাকে জনগণ চিনে আমার নতুন পার্টির ক্যান্ডিডেট হিসাবে। এখন আমি যদি পুরনো একটা দলের নিই, তাহলে কিন্তু আমি লোককে বিট্রে করলাম। এখন ম্যানিফেস্টোতে আমি যা যা বিশ্বাস করি, অথচ আমি যে মার্কাতে আমি নির্বাচন করছি সেটাতে আমি বিশ্বাস করি না, কিন্তু আমি ওই মার্কার থেকে লোকের কাছে ভোট চাচ্ছি, তাহলে এটা জনগণকে ধোঁকা দেওয়া হলো। এবারও জোটবদ্ধ নির্বাচনের পথে বড় রাজনৈতিক দলগুলো। জামায়াত বলছে, জোটে আসলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতায় ছোট দলগুলোর জনসম্পৃক্ততা বাড়বে। আমাদের প্রত্যেকেই বলেছি যে আপনারা আমাদের সাথে যদি ইলেকশন করেন, যেহেতু আমরা সমঝোতার ভিত্তিতে আসনটা ভাগাভাগি করছি, আপনাদেরকে সহ মার্কা নিয়ে ইলেকশন করতে হবে, প্রতীক নিয়ে ইলেকশন করতে হবে, এবং এটা মেনে নিয়েই আমাদের সবাই আমরা একসাথে আছি। পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তানে জোটবদ্ধ নির্বাচন খুবই প্রচলিত, তবে জোটবদ্ধ হলেও নিজ নিজ প্রতীকে ভোট করে রাজনৈতিক দলগুলো। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। 2 দিন পার হলেও স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে পুলিশ বলছে নতুন সিসিটিভি ফুটেজ হাতে এসেছে, যেখানে শুটারদের চেহারা আরও স্পষ্ট। তা বিশ্লেষণ করে ধরার চেষ্টা চলছে। 7 জানুয়ারি রাজধানীর কারণ বাজারের স্টার কাবাবের পেছনের গুলিতে নিহত হন আজিজুর রহমান মুসাব্বির। পরদিন মামলা হয় তেজগাঁও থানায়। ঘটনাস্থলের সিসি ক্যামেরায় গুলি করে পালানোর সময় দুর্বৃত্তদের চেহারা দেখা গেলেও এখনো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এ নিয়ে কাজ করছে তারা। কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার। পুলিশ বলছে কি কারণে এ হত্যা তা নিশ্চিত নয়, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই এখনো।
হত্যায় জড়িতদের ধরতে পুলিশের পাশাপাশি কাজ করছে অন্যান্য সংস্থা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। দাম বাড়ানোর আশ্বাসেও রাজধানীতে এখনো কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট। অনেক দোকান বন্ধ, বাধ্য হয়ে দ্বিগুণ দামে সিলিন্ডার কিনছেন গ্রাহকরা। এমনকি বাড়তি টাকা দিয়েও গ্যাস পাচ্ছেন না অনেকে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঠিকমতো চুলা জ্বলছে না অনেক বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁয়। সারা দেশে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট গত কয়েক সপ্তাহ ধরে। বিশেষ করে 12 কেজির সিলিন্ডারের জন্য সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে তা 1800 থেকে 2200 টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। অনেক ক্ষেত্রে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার পাইতেছে, যাদের থেকে গ্যাস নিতাম ওনাকে ফোন দিলে এখন উনি না করতেছে। গ্যাস গতকাল থেকে বন্ধ। সিলিন্ডার ঘরের মধ্যে থুইয়া বাইরেটা ঘুরে কয় সিলিন্ডার নাই, রান্না বান্না অসুবিধা, টাকা পয়সার সমস্যা। বাসাবাড়ি, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানিদের রান্নার ভরসা এলপিজি, কিন্তু সিলিন্ডার না পাওয়ায় ব্যাহত হচ্ছে রান্নার কাজ। গ্যাসও তো পাচ্ছি না। আমি নিজে একজন দোকান করি, বা আমার বাসায় গ্যাস নাই, গ্যাস তো খুঁজে পাচ্ছি না। 1300 টাকার গ্যাস 2000 টাকা হচ্ছে, এরপর দোকানে নাই, চুরি করে বিক্রি করতেছে। এটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। সাধারণ পাবলিক হয়েছে গুলো আসি খুব প্রেশারের ভিতরে। তা হইলো গভর্নমেন্টের উপরে নির্ভর করে। গভর্নমেন্ট যদি যাচাই করে প্রতিটা চেক করে তাহলে হয়। একদিকে পাইপলাইনের গ্যাসের চাপ কম, তার উপর সিলিন্ডারের সংকট। বাধ্য হয়ে কেরোসিন সহ বিকল্প উপায়ে রান্না করছেন কেউ কেউ। প্রায় 7-8 দিনের উপর গ্যাসের দাম অনেক বাড়তি, এই জন্য গ্যাস আমরা পাই না। তাই আমি উদ্যোগ নিয়েছি, গ্যাস যেহেতু অনেক দাম, তাই আমার কেরোসিন চালানোর অভ্যাস আছে, এখন আমি কেরোসিন চালাইতেছি। গ্যাসের দাম বেশি, মাল নাই, গ্যাস নাই বলে, তো তার জন্য আর কি স্টোভ লাগাইছি। আমাদের তো লাইনের গ্যাস, আমরা সিলিন্ডারও কিনতে পারতেছি না। আমরা এই যে নিম্ন মধ্যবিত্ত যারা আছি, তারা এই যে রান্নার কষ্টে আছি, আমাদের এই দুঃখ কে দেখবে? সংকট সমাধানের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন ভিসা বন্ড তালিকায় নাম থাকায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার আহ্বান জানিয়েছে সরকার। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক দূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এ আহ্বান জানান। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন। তিনি আরোপিত বাড়তি 20% শুল্ক কমানোর প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তরকে। জেমিসন গ্রিয়ার এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে সম্মতি দেন বলে জানানো হয়। তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়ার সংখ্যা বাড়ছে উত্তরাঞ্চলে। গেল 3 সপ্তাহে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন শতাধিক। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ নারী। ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি রোগীর চাপে হিমশিম চিকিৎসকরা। এদিকে বাড়ছে ঠান্ডাজনিত অসুখ, এরই মধ্যে মারা গেছেন 18 জন। এ অবস্থায় নিজেদের সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির দিনমজুর দুলাল হকের শিশু সন্তান লামিয়া আক্তার প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে শরীরের 65%। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দুঃসহ যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুটি। মেয়ে আমার ছটফট করতেছে, ধরফড় করতেছে, কান্নাকাটি করতেছে, খাইতে পাচ্ছে না, পুরো শরীরে আগুন লাগতেছে। আমি ওর মা হয়ে আমি স্থির হয়ে থাকতে পারছি না। 14 শয্যার বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন 60 জন, যাদের 50 জনই দগ্ধ হয়েছেন শীতে আগুনের উত্তাপ নিতে গিয়ে। গতবারের তুলনায় এবারে রোগীর সংখ্যাও বেশি। মেয়েটা খুব ছটফট করতেছে, খারাপ লাগতেছে শরীরে, জ্বালা যন্ত্রণা করে, মানে সারা দিন ঘুম পারবে না। গোসল করে আসে, আগুন পাওয়ার যায় দিয়ে মেসকিতে আগুন লাগছে। এই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে নেই পর্যাপ্ত জনবল ও সরঞ্জাম। চিকিৎসার জিনিসপত্রের যেমন সংকট আছে, তার চেয়ে বেশি জনবলের প্রচন্ড সংকট। এখানে দক্ষ জনবল যেটাকে আমরা বলি, এটা প্রচন্ড সংকট। এদিকে অন্যান্য ওয়ার্ডে চাপ বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের। রংপুর মেডিকেলে গেল 20 দিনে মৃত্যু হয়েছে 11 শিশু ও 7 বয়স্ক রোগীর। গাদাগাদি করে চিকিৎসায় সেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ স্বজনদের। শীতকালে রোগীর সংখ্যা 4-5 গুণ বৃদ্ধি পাচ্ছে, সে অনুপাতে এখানের সিট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। রোগী তো অনেক, প্রতিটা বেডে 3টা-4টা। এই বাস্তবতায় সংকট নিরসনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এই হসপিটালটা যখন হয়ে যাবে,
সেখানে কিন্তু অতিরিক্ত জনবল আমরা পাবো, ইনস্ট্রুমেন্ট পাবো। সেই হিসাবে পূর্ণাঙ্গ একটা 100 বেডের হসপিটাল হবে এবং সেটা যখন হবে তখন হয়তো বা আমরা মানে পূর্ণাঙ্গভাবে সব রোগীকে পুরোপুরিভাবে চিকিৎসাটা ভালোভাবে দিতে পারবো। হাসপাতালের তথ্য অনুসারে গেল বছর শুধু আগুন পোহাতে গিয়েই দগ্ধ 506 জন চিকিৎসা নেন, আর এবার গেল 3 সপ্তাহে এ সংখ্যা শতাধিক। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আজ আছি সংসদীয় আসন 227, সুনামগঞ্জ 4 আসনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশেই একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কি পরিবেশ বিরাজ করছে এই আসনে, সেইটি জানতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন এই আসনের কিছু সাধারণ ভোটার। তাদের কাছে জানবো নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন তারা, কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। শুরুতে আপনার কাছে যদি জানতে চাই, কেমন প্রার্থী চান আপনি? আমি সুনামগঞ্জের একজন ভালো যোগ্য প্রার্থী চাই, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মানে গরিব বান্ধব একজন প্রার্থী চাই। অর্থাৎ কি কি সমস্যা আছে এই আসনে? এই আসনের সমস্যা তো অনেকই আছে। ওই এলাকায় অনেক বেকাররা আছে, ওদেরকে কর্মসংস্থান দেওয়ার মতো ব্যবস্থা চাই। ধন্যবাদ। আমরা একটু আপনার কাছে জানতে চাই একই প্রশ্ন, আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে, প্রার্থী কি করলে তাকে আপনি ভোটের মাধ্যমে সংসদে প্রেরণ করবেন? আমাদের এলাকার মধ্যে প্রথমত ড্রেনেজের ব্যবস্থাপনার খুবই অবনতি আছে। দুর্গন্ধযুক্ত ড্রেনেজের অনেক খারাপ অবস্থা আছে। কোনো এই পৌরসভা থেকে কোনো পরিচ্ছন্নতার ব্যবস্থা নাই। এটা যদি কোনো নির্বাচিত প্রার্থী আসে তাহলে এটা হয়তো পরিচ্ছন্নতা হতে পারে। নিশ্চয়ই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি বলছিলেন। আপনার কাছে জানতে চাই, সুনামগঞ্জের একমাত্র 26 লাখ মানুষের চিকিৎসার উন্নত চিকিৎসা আশ্রয়স্থল সুনামগঞ্জ সদর হাসপাতাল, সেই হাসপাতালের কি অবস্থা? চিকিৎসা কি পাচ্ছেন আপনারা? আমরা যেভাবে চিকিৎসা পাওয়ার কথা মানে সেভাবে চিকিৎসা পাচ্ছি না সদর হাসপাতালের, এবং ডাক্তারেরও সংকট আছে। আমরা যতটুকু জানি, বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে ডাক্তারের অনেকগুলো সমস্যা আছে, নার্সেরও সমস্যা আছে, অনেক লোকবলেরও সমস্যা আছে, ঠিক মতো পর্যাপ্ত ওষুধগুলো পাওয়া যায় না মেডিকেলের। এবং এর আগেও আমরা নিউজে দেখেছি যে স্টক মানে ওষুধ স্টক রাখা হয়েছে, কিন্তু মানে সাধারণ জনগণ এগুলোকে মানে ওষুধ বিতরণ ঠিক মতো করা হয়েছে না। মানে আমরা চাই যাতে সংসদে মানে যেই যাক এই এলাকার প্রার্থী, আমরা চাইব মানে হসপিটালগুলোকে যাতে সঠিকভাবে পরিচালনা যাতে করতে পারেন। আর কি সমস্যা আছে এই আসনে? এই আসনে আসলে আমাদের ড্রেনেজ ব্যবস্থার সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, এবং যেহেতু সুনামগঞ্জ একটা পর্যটন এলাকার স্থান, আমরা চাই মানে সুন্দরভাবে পর্যটন বান্ধব মানে উন্নয়ন যাতে মানে সুনামগঞ্জ যাতে হয় আর কি। কেমন প্রার্থী চান আপনি সংক্ষেপে যদি বলেন? আমরা চাই সৎ, যোগ্য এবং শিক্ষিত, যাতে সংসদে গিয়ে মানে সাধারণ জনগণের কথা যাতে বলতে পারে এবং সাধারণ জনগণ যাতে উপকৃত হয়, মানে এই রকম মানে আমরা সংসদীয় প্রার্থী চাচ্ছি। ভোটের হাওয়া কেমন দেখছেন ভোটের আগে? ভোটের হাওয়া আসলে এখন মোটামুটি যত দিন আগাচ্ছে মানে একটু মানে মোটামুটি মনে হচ্ছে মানে ভালোই একটু মানে দেখা যাচ্ছে যে যাতে জনগণের মধ্যে একটু ভোটের যেগুলা আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন রাস্তাঘাটে কিংবা হোটেলে বসে দেখতে পাচ্ছি যে আলাপ আলোচনা হচ্ছে, মানে আসলে খুবই ভালো লাগছে এগুলো দেখে। অর্থাৎ এই আসনে সুনামগঞ্জ 4 আসনে নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে ড্রেনেজ সমস্যা থেকে শুরু করে হাসপাতালের যে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসার প্রাপ্তির জন্য যে চিকিৎসক সংকট সহ সরঞ্জামের সংকটের যে বিষয়টি তারা বলছিলেন। এছাড়াও যে শিক্ষা এবং যে রাস্তাঘাট আছে এই এলাকায়, সেই সব বিষয়ের নিয়ে যারা কাজ করবেন যেসব প্রার্থী, সেই সব প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে
জাতীয় সংসদে প্রেরণ করবেন, এমনটি এই এলাকার ভোটাররা বলছিলেন। আজ ছিলাম সুনামগঞ্জ 4 আসনে। পরবর্তী খবরে আমরা সন্ধ্যা 5টায় নতুন কোনো প্রার্থীকে নিয়ে যুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়। পুলিশের টিয়ার শেলে আহত হয়েছেন বেশ কয়েকজন। চলমান বিক্ষোভে এই পর্যন্ত 45 জন নিহত হয়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনগুলোর। দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। বিশ্ববাজারে ইরানি রিয়ালের ব্যাপক দরপতন, দুর্বল ব্যবস্থাপনা ও কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞায় অর্থনৈতিক সংকটে পড়ে তেহরান। প্রতিবাদে গেল মাসে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভের ডাক দেন। এখন তা রূপ নিয়েছে সরকার বিরোধী বিক্ষোভে। আসছে সহিংসতার খবরও। ইরান জুড়ে টানা বিক্ষোভে চাপের মুখে খামেনি প্রশাসন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগও দাবি করেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার বিক্ষোভের 12তম দিনে সহিংস আন্দোলন ছড়িয়ে পড়ে ইরানের 31টি প্রদেশের বেশ কয়েকটি শহরে। রাজধানী তেহরানের রাস্তায় জড়ো হন বহু মানুষ। বিক্ষোভের পাশাপাশি আগুন দেয়া হয় বিভিন্ন সরকারি ভবনে। এছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বর্জনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামলাতে ইরান জুড়ে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সেবা। বিক্ষোভ দমনে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানে চলমান বিক্ষোভের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, বিক্ষোভকারীদের হত্যা করা হলে তেহরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আটক করা হয়েছে বহু মানুষকে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ভয়াবহ দাবানলের কবলে জাপানের মধ্যাঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইয়ামানাশি প্রদেশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে দাবানল। মাউন্ট ওগি এলাকায় প্রথম আগুনের খবর আসে। এক স্থানীয় বাসিন্দা পাহাড়ে ধোঁয়া দেখতে পেয়ে জরুরি বিভাগে খবর দেন। পরে সরিয়ে নেওয়া হয় ওই এলাকার বাসিন্দাদের। এরই মধ্যে অঞ্চলটিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। যদিও এখন পর্যন্ত কোনো অবকাঠামো বা বসতবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবেলায় জাপান সেলফ ডিফেন্স ফোর্স একাধিক হেলিকপ্টার মোতায়েন করেছে। জাতীয় সম্প্রচার মাধ্যম NHK জানিয়েছে, আকাশপথ থেকে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। সড়কপথে মোতায়েন করা হয়েছে শত শত দমকল কর্মী। কৃষ্ণ সাগরে রাশিয়াগামী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক আলাদা দুটি সূত্র এই তথ্য জানিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী পালাউয়ের পতাকাবাহী এলবাস নামের জাহাজের ইঞ্জিন কক্ষে হামলা চালানো হয়। ইউক্রেন এই হামলা চালিয়েছে দাবি করে মস্কো পাল্টা জবাবের হুমকি দিলেও কিয়েভ এ ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে। তুরস্ক দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে আলবেনিয়ায়। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির ভিওসা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে তলিয়ে গেছে নদী তীরবর্তী সেখানকার কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ফসলি জমি। পরিস্থিতি মোকাবেলায় নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবা ও সামরিক বাহিনী। নিরাপদ আশ্রয়স্থলে নেওয়া হচ্ছে শত শত স্থানীয়দের। আকস্মিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ভ্লোরে শহর। কর্তৃপক্ষ বলছে প্রায় 800টি ঘরবাড়ি ও ভবন থেকে পানি সরানোর কাজ চলছে। বন্যা কবলিত কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তুষারপাত। ফলে বন্ধ হয়ে পড়েছে বহু সড়ক, রেলপথ পরিষেবা। বিদ্যুৎহীন কয়েকশো বাড়ি। এর মধ্যে সেসব এলাকায় দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।